আম্মু, তুমিও কিনা আমার বিপক্ষে কথা বললে, আমাকে ট্যুরে যেতে না করে দিলে। কথাটা ভাবতেই রাহার আবার কান্না পেল। সম্পূর্ণ শরীর ঠান্ডায় জমে যাচ্ছে, কিন্তু রাগে রাহা ইচ্ছে করে শরীরে কোনো শীত বস্ত্র পরছে না। বাহির থেকে অনবরত মুনতাহারা মেয়েকে ডেকেও কোনো সাড়া না পেয়ে হাঁপিয়ে উঠেছে। আর না পেরে সোফায় বসে তিশানের নাম্বারে ডায়াল করলো। কল রিসিভ হতেই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে তিশান বলে উঠল, হ্যাঁ আন্টি বলো। মুনতাহারা হতাশার নিঃশ্বাস নিয়ে বলল, তিশান, মহা বিপদে ফেলে দিলি আমায়। আমি তো রাহাকে ট্যুরে যেতে না করতাম না, কিন্তু তুইও তো বললি না যেতে দিতে। এখন তোকে না করাতে তুল কালাম বাঁধিয়ে দিয়েছে বাসায়। এই শীতের মধ্যে এমনিতেই বসে আছে, গায়ে পাতলা জামাটা ছাড়া কিচ্ছুটি নেই। জ্বর সর্দি লেগে গেলে জানিসই তো, মেয়েটা এমনিতেই রোগাশোকা। তিশানের কোনো প্রতিউত্তর না পেয়ে মুনতাহারা কিছুটা শঙ্কাজনকভাবে ফের জিজ্ঞেস করলো, যাওয়ার অনুমতি দিয়ে দেবো নাকি, কি বলিস? মুনতাহারার কথায় তিশান ফুঁস করে উঠে বলল, ইম্পসিবল, এতটাও মাথায় ওঠানোর কোনো প্রয়োজন নেই আন্টি। জাস্ট রুমে দরজা অফ করেই তো বসে আছে, তাতে কি এমন হয়েছে? বসে থাকতে দাও। মুনতাহারার মন মানে না মেয়ের এমন কাণ্ডতে। এই শীতের ঠান্ডায় যদি মেয়েটার আবার কিচ্ছু হয়, হেত কারো থেকে কারো কম না। তিশানকে জানিয়ে ভুল করেছে হয়তো, আবার না জানিয়ে পাঠালে নিশ্চয়ই আরেক তুল কালাম লাগিয়ে দিত। মুনতাহারা দোটানায় পড়ে গিয়ে আবারও আমতা আমতা করে বলল, কিন্তু তিশান। বাকি কথাটা তিশান আর বলতে দিল না। অমনি গম্ভীর কণ্ঠে আচ্ছা আমি দেখছি। কথাটা বলে তিশান বেশ বিরক্ত হয়ে ফোনটা রেখে দিল। রাহা ততক্ষণে রাগে গিজ গিজ করতে করতে এদিক সেদিক করতে লাগলো। ইচ্ছে করছে চিল্লিয়ে বলতে, আমার জীবন, আমি যেখানে খুশি সেখানে যাব। এটার জন্য তিশান আমাকে অনুমতি দেওয়ার কে? আর তোমরাই বা তিশানের কথায় নাচবে কেন? উচ্চ স্বরে কথাগুলো বলতে না পারলেও রাহা বিড় বিড় করে বারবার এই কথাগুলি আওড়াচ্ছে। শীতে একটু পর পর হাঁটু কেঁপে ওঠে, তো আবার কখনো দাঁতে দাঁত লেগে মাঝে মাঝে ভারী আওয়াজ হচ্ছে। লাল আভায় ছেয়ে যাওয়া মলিন মুখটাও ফ্যাকাশে দেখাচ্ছে। রক্তিম ঠোঁট দুটো তীর তীর করে কেঁপে কেঁপে উঠছে, কিন্তু মনের ভেতর রাগের তীব্রতা বেড়েই চলেছে। সাথে তিশানের প্রতি আগ্রহ হারাচ্ছে দ্রুত গতিতে। মনে হচ্ছে এই রাগের মধ্যে তিশানকে সামনে পেলে গলা টিপে ধরতো রাহা। রাহান এমন হা হুতাশের মাঝেই আবারও দরজায় ধাক্কা মারলো। রাহার কাঁপাকাঁপি খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে গেল। বাহির থেকে গম্ভীর কণ্ঠে রাহার কান অব্দি আসতেই রাহা স্থির হয়ে বোঝার চেষ্টা করলো। বাহিরে একবার দরজায় ধাক্কা দিয়ে ঝাঁঝালো কণ্ঠে তিশান ধমকে উঠে বলল, আহা, দরজা খুলে দে। তিশানের কণ্ঠ শুনেই রাহা এক পা দুই পা করে দরজার দিকে এগিয়ে আসলো। মনে মনে ভাবলো তিশানকে একটু শিক্ষা না দিলেই নয়। যদিও জানে না যে কি শিক্ষা দেবে, কিন্তু দিতে তো হবেই। রাহার অবচেতন মন মুহূর্তেই রাগে ফুঁসে উঠল তিশানকে আক্রমণ করার জন্য। অমনি কণ্ঠস্বর স্বাভাবিক করে মায়ের উদ্দেশ্যে গলা বাড়িয়ে ডেকে বলল, আম্মু, আমি তো বের হচ্ছি আমি। আমার অনেক ঠান্ডা লাগছে, তুমি আমার জন্য গরম পানি, চা, কফি যা পারো নিয়ে আসো তো। মেয়ের মুখে কথা শুনে মায়ের মন শান্ত হলো। তিশানকে দরজার সামনে রেখেই দ্রুত পায়ে কিচেনে চলে গেল মেয়ের কথা মতো কাজ করতে। মেয়েকে একটু বেশি আহ্লাদ করেন তিনি। তিশান তখনও দরজার সামনে দাঁড়িয়ে। রাহা ধীরে ধীরে এগিয়ে দরজাটা খুলে দিয়েই দরজার পেছনে লুকিয়ে পড়লো, হাতে এক ঝক পানি সহ। পানিটা তিশানের গায়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। হয়তো বোকা মেয়েটা। রাহা দরজা খুলে দিতেই তিশান আর চোখের সামনে তাকিয়ে দেখলো সম্পূর্ণ রুম অন্ধকার। বাহিরের অবস্থাও অন্ধকার থাকাতে রুমটা একটু বেশি অন্ধকার লাগছে। লাইটটাও অফ করে রাখা। তিশান ডিরেক্ট রুমে ঢুকে না গিয়ে 2 সেকেন্ড থম মেরে দাঁড়িয়ে রইল। বেশ কিছু সময় পর একটা পা রুমের মধ্যে বাড়িয়ে দিয়েও পিছিয়ে নিল, কিন্তু রাহা ভেবেছে তিশান রুমে ঢুকছে। যেই না পানি ছিটিয়ে দেবে, অমনি তিশান রাহার একটা হাত হ্যাচকা টেনে ধরে হাত থামিয়ে দিল। রাহা হতভম্ব হয়ে তিশানের বাহু ঘেঁষে দাঁড়িয়ে রইল। চারপাশে নিস্তব্ধতা মুহূর্তেই সময়টাকে জমাট বেঁধে রেখেছে। শুধু তিশানের শক্ত করে ধরে হাতের উষ্ণতা রাহা টের পাচ্ছে বাস্তবতার শেষ টুকরো হিসেবে। তিশানের শক্ত করে ধরা হাতের উষ্ণতা রাহা টের পাচ্ছে বাস্তবতার শেষ টুকরো হিসেবে। তিশানের মুখ এখনো কঠিন, তবুও সে কঠিন চেহারার এক কোণে হঠাৎই এক চিলতে উজ্জ্বলতা খেলে গেল। রাহার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি টেনে ওকে একটু কাছে টেনে নিল তিশান।
রাহার হৃদস্পন্দন থেমে আসতে চাইছিল। তিশান নিজের মুখটা রাহার মুখের কাছে নিতে নিতে থেমে গেল, তারপর কানের কাছে গিয়ে একটু থামলো। তিশানের নিঃশ্বাসের গরম বাতাস রাহার কানে ছুঁয়ে গেল। রাহার কানের কাছে ফিস ফিস করে তিশান গভীর অথচ শীতল স্বরে বলল, মেরি তাজ, এত বোকা হলে চলে? আমি তো চাই তুই একটু চালাক হবি, অনেকটা কঠিন হবি। বিপক্ষ দলের এমন দুর্বলতা আমার ঠিক পছন্দ হচ্ছে না আমার মহারানী। তুই এত সহজে হেরে যাবি আর এই তিশান খুব সহজে তোকে পেয়ে যাবে, এইটা তো হতে পারে না। তিশানের গলার স্বর এতটাই নিম্ন ও প্রফুল্লকর যে কথাগুলো রাহার রক্তে শিরায় শিরায় একটা বিদ্যুৎ প্রবাহের মতো ছুটে গেল। তিশানের চোখ দুটো রাহার চোখের গভীরের অতলে ডুবে গিয়ে অজানা কোনো রহস্য ছড়িয়ে দিল, এক অদৃশ্য প্রতিশ্রুতি আর হুমকির মিশেলে। রাহা বুঝে উঠতে পারছিল না সে শীতল শিহরণে কাঁপছে নাকি তিশানের ছোঁয়ার উষ্ণতায়। তিশানের চোখে মুখে এক অন্যরকম রূপ। রাহা তড়িঘড়ি করে নিজেকে সামলিয়ে নিয়ে কি বলবে ভেবে না পেয়ে চিৎকার করে ডাকলো, আম্মু! রাহার চিৎকারে তিশান দুই হাত কানে দিয়ে কিছুটা নিচু হয়ে রাহার কাছাকাছি এসে ফের নিচু স্বরে ফিস ফিস করে বলল, উপস, এইটুকুতে আম্মুকে ডাকতেছিস? কথাটা বলেই তিশান সোজা হয়ে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে চুলগুলো নাড়িয়ে এলোমেলো করে দিল, খুব স্বাভাবিক কিন্তু সাবধান করে দেওয়ার হুমকিতে বলল, তোর আর আমার মাঝে একদম আম্মু আম্মু বলে চিল্লাবি না বলে দিলাম। সিরিয়াস মুহূর্তে আম্মুকে মচে নিয়ে আসলে স্টেপলার দিয়ে মুখে পিন মেরে দেব। তিশানের কণ্ঠে এক অদ্ভুত স্থিরতা। রাহা অবাক আর ভয় মিশ্রিত চোখে তিশানের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, তিশান ভাই নেশা করেছেন? রাহার মুখে হঠাৎ এমন প্রশ্নে তিশান একটু থমকে গেল। এই সরল প্রশ্ন আর রাহার চোখে মুখে খেলা করা শিশু সুলভ স্নিগ্ধতা যেন মুহূর্তে তিশানকে উল্টে পাল্টে দিল। তিশানের চোখের গভীরে অদ্ভুত এক ঝলক খেলে গেল। নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সে এক ঝাটকায় রাহাকে টেনে নিল নিজের কাছে। রাহার শরীর কেঁপে উঠল, ভয়ে আর বিস্ময়ে তিশানের অপরিচিত চেহারার দিকে তাকিয়ে রইল। এ এক অন্য তিশান, অপরিচিত, বুনো আর বেপরোয়া। তিশান একটু নিচু হয়ে রাহার মুখের খুব কাছে চলে আসলো। রাহার দ্রুত ওঠানামা করা শ্বাস তার গাল ছুঁয়ে যাচ্ছিল। তিশান গভীর দৃষ্টিতে রাহার চোখের দিকে তাকিয়ে কণ্ঠ একরাশ গাঢ় আবেগ এনে ফিস ফিস করে বলল, তুই থাকতে আলাদা করে নেশা করা লাগে? তোর চেয়ে ভয়ঙ্কর নেশা আর কি হতে পারে? তিশানের কণ্ঠে এমন গভীরতা আর রাহার দিকে ছুড়ে দেওয়া প্রশ্নের উত্তর খুঁজে পেল না রাহা। চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল, নিস্তব্ধতা আরো তীব্র হয়ে আসলো। তিশানের আঙুলগুলো শক্ত করে রাহার হাত চেপে ধরে আছে, আর তিশানের ঠোঁটের কোণে এক বেপরোয়া হাসি। রাহার কণ্ঠ আটকে গেল। কোথায় ভেবে রেখেছিল তিশানকে কিছু একটা শিক্ষা দেবে, অথচ রাহা নিজেই কিনা সিংহের খাঁচায় আটকে গেল। তিশানকে এমন ভাবে কখনো দেখেনি রাহা। তিশান এমন একজন যে তার উপস্থিতিতেই নিজেকে হারিয়ে ফেলতে পারে। এই ভয়ঙ্কর নীরবতা ভেঙে দেওয়ার জন্য রাহা কিছু বলতে গিয়েও শব্দ খুঁজে পেল না। ইচ্ছে করছে মাকে জোরে রাখতে, কিন্তু সবকিছু গলায় আটকে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে। তিশানের চোখে তখনও সেই বেপরোয়া দৃষ্টি, ঠোঁটে বেপরোয়া হাসি, যেন কোনো কিছুই তাকে আটকে রাখতে পারবে না। মুনতাহারা বেগম এক গ্লাস গরম দুধ এনে রাহাকে জোর করে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। চুপসে যাওয়া বেলুনের মতো হয়ে আছে রাহা। ইয়া বড় একটা চাদর সম্পূর্ণ গায়ে পেঁচিয়ে সোফায় বসে আছে। চোখ মুখ ছোট করে গায়ের চাদরটা মাঝে মাঝে টেনে দিয়ে ওপর পাশে শক্তপোক্তভাবে স্বাভাবিক ভঙ্গিতে বসে থাকা তিশানকে দেখছে। খাওয়া নিয়ে মায়ের জোরাজোরি আর এদিকে তিশানের এমন বেখাপ্পা কাহিনীর খপ্পরে পড়ে রাহার বিরক্ত লাগছে। বারবার তিশানের দিকে তাকাচ্ছে, অথচ তিশান এমন ভাবে ফোন দেখছে মনে হচ্ছে কোনো কিছুই হয়নি। তিশানের এমন পোল্ট্রি খাওয়াটাই রাহার পছন্দ হয় না। চোখ মুখ কুচকে বসে বসে নখ দিয়ে সোফার কাবার খুঁটছে। মুনতাহারা ধমকানো স্বরে বলল, অনেক হয়েছে রাহা, এবার অন্তত দুধটা খেয়ে নে। তোর যন্ত্রণায় আমি বাঁচি না। ছোট্ট থেকে এমন জ্বালিয়ে মারছিস আমাকে, এখনো এই জ্বালানোতেই আছিস। মায়ের কথায় রাহা মুখ তুলে মায়ের দিকে তাকালো। একবার মায়ের দিকে তাকিয়ে ফের তিশানের দিকে তাকালো। তিশান তখনও ফোনে মশগুল, যেন দিন দুনিয়ার খবর নেই। মায়ের এমন কথায় রাহার অভিমানী মন আরো বেশি ফুলে ফেপে উঠছে। চোখ টলমল করছে, মনে হচ্ছে এক্ষুনি কান্না করে দিবে। অতি আবেগী মেয়েরা কিছু বললেই কান্নাকাটি শুরু করে দেয়। রাহা শান্তভাবে দুধের গ্লাসটা হাতে নিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল,
পারমিশন পাচ্ছি তাহলে? মুনতাহার বুঝতে বাকি রইল না কিসের পারমিশনের কথা বলছে। রাহার জবাবে কি বলবে সেটা ভেবে হতাশ দৃষ্টি দিল তিশানের দিকে। তিশান ফোনে চেয়ে থেকেই বলল, একদমই না। তিশানের কথায় রাহার রাগের ফুলকি বেড়ে গেল। অমনি সমস্ত জোর গলায় এনে চেঁচিয়ে বলল, আপনাকে জিজ্ঞেস করিনি, আপনি পারমিশন দেওয়ার না দেওয়ার কে? রাহার এমন কথাতে তিশান চোখ তুলে রাহার দিকে না তাকিয়ে মুনতাহারার দিকে তাকালো, যেন মুনতাহারার কারণে তাকে রাহা এভাবে বলতে পারলো। মুনতাহারা আমতা আমতা করে বলল, রাহা, বেশি করছিস কিন্তু তুই। এভাবে কারোর সাথে কথা বলে? তিশান কে মানে? তিশান তোর বড় ভাই সমতুল্য। তোর একটা বড় ভাই থাকলে যেমন তোকে আদর যত্ন করতো, তেমনই শাসনও করতো। রাহা অসহায় দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে কণ্ঠে হতাশা এনে বলল, কিন্তু আম্মু, তিশান ভাই শুধু শাসনই করে, আদর যত্ন তো করে না। তাহলে সে কিসের ভাই? মুনতাহারা মেয়ের কথায় হতাশ হয়ে তিশানের দিকে তাকাতেই তিশান হুট করে উঠে দাঁড়ালো। গায়ে শার্ট টেনে ঠিক করে শার্টের হাত গুটাতে গুটাতে রাহার দিকে এগিয়ে সে মুচকি হেসে বলল, আদর লাগবে বুঝি? আহারে, আমাদের আহার আদর যত্নের দরকার। তিশানের এমন পল্টি মারা দেখে রাহার চোখ উপরে উঠে গেল। মুনতাহারার বুঝতে বাকি রইল না তার বোনের ছেলে নির্ঘাত এখন ফাজলামো করবে। তিশান এগিয়ে এসে রাহার পাশে গা ঘেঁষে বসে পড়ল। টেবিল থেকে গ্লাসটা হাতে তুলে এক হাতে গ্লাসটা রাহার দিকে এগিয়ে দিয়ে অন্য হাত দিয়ে রাহার মাথায় হাত বুলিয়ে দেওয়ার ভঙ্গিমা করে বলল, খেয়ে নে তো দেখি। রাহার চোখ বড় বড় করে তিশানের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবলো, আর যাই হোক, এই তিশানকে বিশ্বাস করা যাবে না। নিশ্চয়ই মনে অন্য কিছু চলছে। রাহার তাকিয়ে থাকার মধ্যে তিশান রাহার কানে কানে ফিস ফিস করে বলল, আদর যত্ন লাগবে আগে বলবি না, আর প্রশ্ন তুললি আমি কে, তাই না? যেহেতু অধিকারের প্রশ্ন চলে আসলো, তখন তো সবটুকু অধিকার আমি তিশান আদায় করে নেব। তোকে নিজের করে নিয়েই তারপর আদর যত্ন কাকে বলে, কত প্রকার ও কি কি, সব ব্যাখ্যা করবো মেরি তাজ। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। তিশানের কথায় রাহা ফুলে উঠে যেই চিৎকার করতে যাবে অমনি কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দে রাহা তিশান দুজনেই থেমে গেল। মুনতাহারা এসে দরজা খুলতেই নিশা, জেরিন, মিলি, নীলা সবাইকে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। মুনতাহারা মেয়ের ফ্রেন্ডগুলোকে ইতিমধ্যেই পরিচিত হয়ে নিয়েছিল বলে চিনতে অসুবিধা হলো না। সৌজন্যমূলক হেসে ভেতরে আসতে বলল। নিশা দ্রুত রুমে ঢুকেই রাহা আর তিশানকে একসাথে বসে থাকতে দেখে একটু পিছিয়ে আসলো। জেরিন ফিস ফিস করে নিশাদের কানের কাছে গিয়ে বলল, কি রে, এ তো দেখি রয়্যাল বেঙ্গল টাইগারের খপ্পরে এসে পড়লি। বলেছিলাম না, এই ব্যাটা তিসাইন না রাহাকে যেতে দিচ্ছে না। দেখ এবার আমাদেরকেও না আটকে রাখে। জেরিনের কথা শুনে মিলি কাতো কাতো গলায় বলল, দোস্ত, এভাবে বলিস না। মিলিকে থামিয়ে দিয়ে নিশা চাপা স্বরে বলল, চুপ থাক পাপির দল, দেখ আগে কি হয়েছে, তা না নিচে নিজে সব ঠিক করে ফেলছে। এত কথার মাঝেই রাহা ফ্রেন্ডদেরকে দেখে সোফা ছেড়ে উঠে দৌড়ে আসতে যাবে, অমনি পড়ে যেতে নিলেও নিজেকে সামলে নিল। সবার সামনে এসে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে বলল, ইস, তোরা এসেছিস, কত খুশি লাগছে আমার। ও নিশা রাহার দু হাতে ঝাপটে ধরে ফিস ফিস করে বলল, রাগ তোর খুশি, সমস্যা কি? কলেজে যাস নাই কেন? কোনো গন্ডগোল হয়েছে? টুরে যাবি না? রাহা চুপ পিট পিট করে তাকিয়ে বলল, আগে বস, তারপর বলছি। এত প্রশ্ন একসাথে কিভাবে করিস? ইয়া আল্লাহ, একটু শ্বাস নিয়ে ভালো করে। নিশা বাকি সবাইকে নিয়ে এক পাশে গুটি গুটি মেরে বসতে বসতে দাঁত কিনমির করে বলল, বসতে আসি নাই, কাহিনী বল। রাহার এতক্ষণে সব অশান্তি নিমিষেই শেষ হয়ে গেল বান্ধবীদের দেখে। রাহা এক গাল হেসে বলল, উপস, শান্ত হতো, এত দুঃখ করিস না তো, সব ঠিক হয়ে যাবে। তোরা যেহেতু বাসা পর্যন্ত এসেছিস, তখন আমি তো যেভাবেই হোক ট্যুরে যাবই। রাহার কথাটা বলে এক কোনায় বসে থাকা তিশানের দিকে তাকালো। তিশানের চোখে মুখে কোনো ভাবমূর্তি দেখা গেল না। রাহা বিরক্ত হলো। তিশানের এই একটা বড় ধরনের সমস্যা। সে মানুষের সামনে একেবারে মহা সাধু সেজে বসে থাকে। তার নিষ্পাপ চোখ মুখ দেখে বোঝার উপায় থাকে না সে কত প্রকারের শয়তানি জানে। আর সব রকমের শয়তানির শিকার কেবল রাহা একাই হয়।
সবাইকে একটু নাস্তা পানি খাওয়ানো হলো। নিশা ছটফট করছে কখন আসল কথায় আসা যায়, আর তিশান কেন বের হচ্ছে না এটা ভেবে। রাহা নিজেও বারবার তিশানের দিকে তাকাচ্ছে আর ভাবছে যায় না কেন। তিশানের মধ্যে কোনো ভাবান্তর নেই, সে এক ধ্যানে মুখের উপর একটা বই ধরে বসে আছে। তাকে দেখে বোঝার উপায় নেই সে বই পড়ছে নাকি শুধু বইটা খুলে বসে আছে। রাহাকে ইশারা করে মিলি ফিসফিস করে বলল, দেখ, বেড়া এমন ভাব করছে মনে হচ্ছে পড়ে টড়ে উল্টায় ফেলতেছে, অথচ কানটা খাড়া করে রেখেছে আমাদের দিকে। মিলির কথায় মুখ টিপে হেসে জেরিন বলল, একদম উচিত কথা। যাক, এত উচিত কথা বলিস না রে মিলি, পরে দেখা যাবে তোর চাপার দুই একটা দাঁত নেই। জেরিনের কথায় সবাই মুখ চেপে ধরে কিছুক্ষণ হেসে নিল। তাদের সবার হাসির মধ্যেই পুনরায় কলিং বেল বেজে উঠল। সবার মনোযোগ এবার দরজার উপরে ব্যক্তিটার ওপর। রাহা ভাবলো এখন আবার কে আসতে পারে। মুনতাহারা কিচেনে ব্যস্ত থাকায় রাহা চিন্তা ভাবনা করতে করতেই দরজা খুলে দিল। একদম রেডি সেডি অবস্থায় হাতে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে তানিয়া। রাহা তানিয়াকে দেখে বেশ খুশি হলো। তানিয়াকে আয়েশ করে বলল, তানিয়া আপু, তুমি একদম প্যাকেট হয়ে চলে এসছো, ভালোই হয়েছে। এবার অনেক দিন আমাদের বাসায় থাকবে কিন্তু। তানিয়া কিছু না বলে রাহাকে পাশ কেটে চলে গেল। রাহা তানিয়াকে দেখতে দেখতে দরজাটা আটকিয়ে দিয়ে এসে হাসি হাসি মুখ করে দাঁড়াতে তানিয়া গম্ভীর কণ্ঠে বলল, 5 মিনিট দিলাম, রেডি হয়ে আয়। রাহা অবাক হয়ে মুখ চাওয়াচাই করতে লাগলো। কিছু বুঝতে না পেরে মুখে জিজ্ঞেস করলো। রেডি কেন আপু? তানিয়া ঠোঁট উল্টে বলল, ঢং করছিস? ভাইয়া কি তোকে কিছু বলে নাই নাকি? না বলে আমাকে কেন এত তাড়াহুড়ো করে রেডি হয়ে আসতে বললো? বাপরে বাপ, আমি এত তাড়াহুড়ো করে আসতে গিয়ে কত কষ্টটাই না হলো। তানিয়ার হা হুতাশ শুনে রাহা একবার তানিয়াকে আরেকবার তিশানের দিকে তাকালো। তিশান এবার মুখ খুলে বলল, হা করে তাকিয়ে থাকার কি হলো? খেপলার মতো তাকিয়ে না থেকে রেডি হও। আর বান্ধবীরা, তোমরা সবাই এসেছো, আমরা অনেক খুশি হয়েছি। আবার আসবে কেমন? তিশানের কথায় নিশা চোখ পাকিয়ে তাকালো। কিছু কিছু বলার সাহস পেল না, কিন্তু অপমানিত হয়েছে বোঝা যাচ্ছে। নিশা কিছু না বললেও রাহা কিছুটা চেঁচিয়ে বলল, তিশান ভাই, ইয়ার কি করছেন নাকি ফাজলামো করছেন? হ্যাঁ, তিশান মেকি হেসে বুড়ো কুচকে বলল, কোন দিক দিয়ে তোকে আমার বেআইন লাগে যে তোর সাথে আর কি করবো? আর লিসেন, তিশান ফাসিল নয় যে ফাজলামো করবে। তিশান শুধু সত্যিটা বলে, আর খুব সুন্দরভাবেই বলে। তিশানের মধ্যে কোনো অনুতপ্ত ভাব কখনো দেখা যায় না। এবারও তার ব্যতিক্রম হলো না। তিশানের কথায় রাহা দাঁত কিরমির করে বলল, আপনি তিশান হন আর জঙ্গলের হনুমানই হন না কেন, তার মানে এই যে আপনি যা খুশি বলে দেওয়ার লাইসেন্স পেয়ে গিয়েছেন? তিশান রাহাকে ফের জবাব না দিয়ে 2 সেকেন্ড চুপ থেকে মাথা নিচু করে চিৎকার করে মুনতাহারাকে রাখলো। আন্টি, কিচেনে কাজ ফেলে দ্রুত পায়ে মুনতাহারা ছুটে এসে বলল, কি হয়েছেটা কি? তোরা কি একটু শান্তি দিবি না নাকি? মুনতাহারা কথা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে তিশান বসে থাকা থেকে ফট করে উঠে গিয়ে কাট কাট কণ্ঠে বলল, তোমার মেয়ে বলেছে সে ট্যুরে যাবে। আমি ট্যুরে যাওয়ার ব্যবস্থা করেছি, তানিয়াকে ডেকে পাঠিয়েছি। এখন তাকে বলো রেডি হয়ে নিচে আসতে, আমি ওয়েট করছি। মুনতাহারা আমতামতা করে বলল, কিন্তু কোথায় যাবে? এটা তো কলেজ ট্যুর, তানিয়া কিভাবে যাবে? আর তুই বা কিভাবে? তিশান থামিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ট্যুরে যেতে চেয়েছে, ট্যুরে যাচ্ছে। ট্যুর হলেই হলো, হোক সেটা কলেজ ট্যুর কিংবা তানিয়ার সাথে ট্যুর। আমি নিচে গেলাম, আমার কথার হেরফের যেন না হয়। কথাগুলো এক নিঃশ্বাসে শেষ করে তিশান খটখট করে রুম ছেড়ে বেরিয়ে গেল। রাহা চোখ মুখ শক্ত করে বসে আছে। তানিয়া মেকি হেসে রাহাকে বোঝালো যে তাকে কিভাবে টেনে হিচড়ে রেডি করিয়ে এনেছে। নিশা মিলি বিরক্ত হয়ে জেরিন আর নীলাকে নিয়ে বের হয়ে গেল। রাহার চোখ মুখ রক্ত লাল হয়ে গেল, 2 চোখ টলমল করছে, মনে হচ্ছে এক্ষুনি কান্না করে দিবে। শীতের সূর্যের তাপমাত্রা এমনিতেই হালকা। প্রায় দুপুর 3টার দিকে সূর্য একেবারে হেলে পড়ে পশ্চিমে। মৃদু ঠান্ডা বাতাসে শরীর হিম হয়ে আসে। এরকম একটা সময় যদি গাড়িতে থাকা হয় তাহলে তো গাড়ির ছুটে চলার সাথে সাই সাই করে তীব্র বাতাস এসে গায়ে লাগে, যা শরীর একেবারে হিম করে তোলে। এই তীব্র ঠান্ডার মধ্যে রাহার বেশ ভালো লাগছে। অবশ্য শীতও তেমন লাগছে না। হয়তো সবাই একটা গাড়িতে একটু চাপাচাপি করে বসেছে বলে এত ঠান্ডা লাগছে না। কয়েক ঘন্টা আগের সব খারাপ লাগা নিমিষেই শেষ হয়ে গিয়েছে। যখন তিশান রাহার সাথে তার সব বান্ধবীদেরও সাথে নিয়েছে,
কয়েক ঘন্টা আগে যখন তিশান রাহাকে তানিয়ার সাথে তার ফুপুর বাসায় গিয়ে বেড়াতে বলল আর এটাতেই ট্যুর হিসাবে বুঝিয়ে দিতে চেয়েছিল, তখন রাহা আর না পেরে রেগে মেগে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। রাহার এমন কান্নায় নিশা সহ সবাই রাহাকে সান্ত্বনা দিতে চাইলেও রাহা বুঝ মানল না। সবশেষে তিশান বুদ্ধি করে নিশাদের কলেজ ট্যুরে যেতে না দিয়ে রাহা সহ সব বান্ধবী আর তানিয়াকে পাঠিয়ে দিল খুলনাতে, যেখানে তিশানের ফুপুর বাসা। ফুপু প্রায় সব বলে কয়েও তাদেরকে নিতে পারে না। এই সুযোগটাই কাজে লাগিয়ে তিশান তাদেরকে খুলনাতে পাঠানোর ব্যবস্থা করলো। বাসায় থাকা অবস্থায় রাহা যখন কান্নাকাটি করছিল তখন তিশান ধমকে উঠে বলল, নেকা কান্না বন্ধ কর, তা না হলে ঘরে বেঁধে রেখে দেব, বেয়াদব। তিশানের ধমকে রাহার কান্নার স্বর বেড়ে গেল। এক প্রকার বিলাপ যাকে বলে। কান্না করতে রাহার লজ্জা লাগে না, বরং সে ছোটবেলা থেকেই তিশান সহ সবার সামনে ঘ্যান ঘ্যান প্যান প্যান করে কান্না করতেই থাকতো, কিছু চেয়ে না পেয়ে। শেষমেশ রাহাকে চাওয়া জিনিসটা এনে দিতে হতো, তারপরই তার কান্না বন্ধ হতো। ছোটকালের সেই স্বভাবটা সম্পূর্ণ পরিবর্তন হয়নি এখনো। তিশানের ধমকে নিশা সহ সবাই একপাশে কাচুমাচু হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। তানিয়া চোখ মুখ কুঁচকে বসেছিল। মুনতাহারা কাকে কিভাবে সামলাবে বুঝতে পারছিল না। অমনি ফোনটা বেজে উঠল। রাহার বাবা শরীফুল কল করেছে। মুনতাহারা তাড়াতাড়ি কলটা রিসিভ করে নিল। এই পরিস্থিতিতে শরীফুলের দরকার ছিল। তারপর আর কি, তিশান রাহার বান্ধবীদেরকেও 1 ঘন্টার মধ্যে রেডি করিয়ে আনলো। শরীফুলের কথায় তিশানকেও সাথে যেতে হলো। এতগুলো মেয়ে একা যাবে সেটা শরীফুল কিছুতেই মেনে নেবে না। শেষমেশ তিশানও রওনা দিল। গাড়ি ছুটছে তার গতিতে। এতক্ষণ হইচই করা মেয়েগুলোর দিকে সামনে থেকে তিশান চোখ কটমট করে আয়নাতে দেখছিল। একবার রাহার চোখাচোখি হলেও রাহা বিন্দু পরিমাণ পাত্তা না দিয়ে সবার সাথে হইচইতে যুক্ত হয়েছিল। গাড়ির ভেতরে এতক্ষণ হইচই থাকলেও এখন নীরবতা ছেয়ে গেল। সব কয়টা মেয়ে হেলে ধুলে ঘুমোচ্ছে। তানিয়ার ঘাড়ের ওপর একেবারে শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়ে ঘুমিয়ে আছে মৌ। এই মেয়েটাকে ছাড়া আসতে পারেনি ওরা। যখন শোনা গেল রাহার সব বান্ধবীরাও যাচ্ছে সাথে, তখন তানিয়ার মা রোকেয়া বেগম মৌকেও সাথে করে দিয়ে দিলেন। রোকেয়া বেগম মৌকে একটু আদর যত্ন করে। ভেবেছে সবাই যেহেতু যাচ্ছে তাহলে মৌ একা থেকে কি করবে। তাছাড়া মেয়েটার বেড়াতে যাওয়ার তেমন জায়গা নেই। মৌ যাবে শুনে তিশান দাঁত কিরমির করে তানিয়ার দিকে তাকালেও তানিয়া মেকি হেসে বুঝালো মা যেহেতু বলে ফেলেছে এখন আর না করা যাবে না। ময়ের শরীরে সমস্তটা তানিয়ার উপরে বিধায় তানিয়া একদম গাড়ির সাথে লেগে হেলে পড়ে আছে। মেয়েদের চুপচাপ হয়ে থাকা খেয়াল করতেই তিশান ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। সর্বপ্রথম তানিয়ার অবস্থা দেখে তিশান ড্রাইভারকে বলে গাড়ি সাইড করে থামাতে বলল। গাড়ি থামানোর পর তিশান ফট করে নেমে গিয়ে গাড়ির দরজা খুলে তানিয়াকে কোনো রকম ঠেলে একটু ভেতরে দিয়ে দিল। তানিয়াকে ঠিক করে দিয়ে ফিরতে নেবে অমনি তিশানের চোখ গেল রাহার দিকে। রাহা বেভরে ঘুমোচ্ছে। চোখে মুখে প্রশান্তির ছাপ স্পষ্ট। এলোমেলো হয়ে থাকা হিজাব বেদ করে 2-1টা অবাধ্য চুল চোখে মুখে উঠছে। মাঝে মাঝে রাহা একটু চোখ মুখ কেমন করছে। তিশান খেয়াল করে দেখলো এক পাশতে নিশা আরেক পাশ থেকে মিলি রাহার গায়ের উপর পড়ে আছে, যে কারণে রাহা একটু অস্বস্তিতে আছে। তিশান চোখ কটমট করে তাকিয়ে দেখলো, তারপর রাহার কাছে গিয়ে ফট করে দরজা খুলে উচ্চ স্বরে বলল, এই নিশা ওঠো। নিশা সাইডে ছিল বিধায় তিশান নিশাকে উঠতে বলেছে। তিশানের ধমকে নিশার পাতলা ঘুমটা সঙ্গে সঙ্গে ভেঙে গেল। নিশা চোখ মুখ কুচকে তিশানের দিকে তাকিয়ে রইল 2 সেকেন্ড। তিশান দ্বিতীয় ধমক দিতেই নিশা ফর করে উঠে দাঁড়ালো বাহিরে। মনে মনে ইচ্ছে মতো গালাগালি করলো তিশানকে, কিন্তু তিশান তো শোনেনি। নিশা ঘুম ঘুম চোখে বাহিরে দাঁড়াতেই তিশান রাহাকে টেনে কোলে তুলে নিল গাড়ি থেকেই। আচমকা বসা থেকে শূন্যে উঠে যাওয়ার মতো অনুভূতি হতেই রাহা দুঃস্বপ্ন ভেবে চিৎকার করে উঠল। আম্মু! রাহার চিৎকারে ঘুমিয়ে থাকা সবাই ফট করে জেগে গেল। ড্রাইভার তিশানের দিকে তাকিয়ে মুচকি হাসলো। রাহার চিৎকারে মনে হচ্ছে আশেপাশে কোনো বিস্ফোরণ হয়েছে। সবাই এদিক সেদিক তাকিয়ে ঘটনা বোঝার চেষ্টা করছে। তিশান বিরক্ত হয়ে গেল রাহার চিৎকারে। 2 পা এগিয়ে এসে সামনের সিটে রাহাকে কোল থেকে থপ করে ফেলে দিল। রাহা তখনও ভাবুক হয়ে তাকিয়ে আছে তিশানের দিকে। বোঝার চেষ্টা করছে এটা বাস্তব, কল্পনা নাকি স্বপ্ন। চোখ মেলে তাকিয়ে থাকা রাহাকে তিশান পাত্তা না দিয়ে পেছনে গিয়ে নিশাকে বসতে বলে দরজা আটকিয়ে দিয়ে সামনে এসে রাহাকে গাড়ির গ্লাসের কাছে বসিয়ে রাহা আর ড্রাইভারের মাঝে বসে পড়ল। ঘটনা কি হয়েছে বুঝতে পেরে রাহা চেঁচিয়ে বলল, আশ্চর্য, আমাকে এখানে কেন বসিয়েছেন? তিশান নিচু গলায় ড্রাইভার যেন না শোনে সেভাবে বলল,
ওখানে এত গাদাগাদি করে বসেছিলি তাই। এতগুলো মেয়ের জায়গা হয় নাকি? একটা আরেকটার সাথে ঘেঁষে ঘেঁষে বসে আছে। এখনো তোর স্বভাব পরিষ্কার পরিচ্ছন্ন হলো না। রাহা কপাল চাপড়ে গাড়ির সাথে হেলে বসে পড়ল। বসে যেহেতু পড়েছে, এখন বাকি রাস্তা তিশানের সাথেই আজাইরা ঝগড়াঝাটি করে মুড নষ্ট করতে চাচ্ছে না। রাহা সামনের সিটে চলে আসাতে পেছনে সবাই মিলে প্ল্যান করলো রাহাকে এখন জেলাস ফিল করাবে। যেই প্ল্যান সেই কাজ, সবাই মিলে গান গাইতে শুরু করলো। রাহা পেছনে ফিরে তাকাতেও পারছে না, পেছনে তাকানোর মতো ঘাড় ফেরানোর মতো এত স্পেস নেই। রাহা ঠোঁট উল্টিয়ে তিশানের দিকে তাকাতেই তিশান পাশ থেকে রাহার গিটারটা কোলে তুলে নিল। তিশানের হাতে গিটার দেখে রাহার চোখ চিকচিক করে উঠল আনন্দে। তিশান রাহার আনন্দময় মুখটা দেখে খানিক হাসলো লুকিয়ে, তারপর গিটারের স্বর তুলে গাইতে শুরু করলো। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, কেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, কেলে যাবি চোখের বাইরে না। গান চলতে থাকলো, পেছনে সবাই হইচই ইতিমধ্যে থেমে গেল। তিশানের গানের স্বর সবাই চুপ হয়ে গেল। রাহার মতো ওরা কেউই জানে না যে তিশান সুন্দর করে গান গাইতে পারে। রাহা মুগ্ধ নয়নে শুনছিল ঠিক, কিন্তু সে অন্য কল্পনার রাজ্যে চলে গিয়েছে, যেখানে সে কোনো এক রাজপুরীতে রাজকন্যা হয়ে বসে বসে মনোমুগ্ধ হয়ে গান শুনতো। আর সেই গান কোনো এক রাজকুমার করত, যে রাজকুমারের কোনো অস্তিত্ব নেই পৃথিবীতে, যার অস্তিত্ব কেবল রাহার কল্পনাতে একটু একটু রয়ে গিয়েছে। সময় পেতে সেটা মনে পড়ে যায়। রাহা কল্পনার রাজ্যে এতটাই মগ্ন ছিল যে তার মাথায় যে গানটা ইবরাজ নয় বরং তিশান করছে। গানের ঠিক শেষ মুহূর্তে রাহা বন্ধ করে রাখা চোখ খুলে হাসি হাসি মুখ করে গেয়ে যাওয়া মানুষটার দিকে তাকাতেই সম্মতি ফিরে এলো। হঠাৎ মাথা ঘুরপাক খেয়ে উঠল। আশেপাশে সবকিছু অন্ধকার আর ঝাপসা লাগছে। মাথায় অতিরিক্ত চাপ যেমন পড়লে আশেপাশে সব অন্ধকার লাগে, ঠিক তেমন। তিশান শেষ লাইন গাওয়ার সাথে সাথেই রাহা খপ করে সর্বশক্তি দিয়ে তিশানের হাত থেকে গিটারটা টেনে নিয়ে নিল। আচমকা রাহার এমন কাণ্ডতে তিশান অসহায় দৃষ্টিতে রাহার দিকে তাকিয়ে রইল। পেছনের সবাই বোঝার চেষ্টা করলো গান বন্ধ কেন হয়েছে। এতক্ষণ সবাই গানের তালে ছিল কি না তানিয়া ডেকে জিজ্ঞেস করলো। তিশান হাতের ইশারায় বুঝিয়ে বলে দিল কিচ্ছু হয়নি, এমনি প্রায় চলে আসছে বিধায় অফ করে দিয়েছে। রাহা গিটারটা ঝাপটে ধরে 2 মিনিট চোখ বন্ধ করে ঝিম মেরে বসে রইল। তিশানের সারা শব্দ না পেয়ে তাৎক্ষণিক রাহার মনে পড়লো তিশান তাকে ধমকাধমকি দিল না তো। তিশান তো নিশ্চয়ই কিছু না কিছু বলতো, অথচ কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ভাবতে ভাবতে রাহা নিজের মাথা ঠান্ডা করে চোখ তুলে তিশানের দিকে আটকে তাকাতেই দেখলো তিশান নির্বিকার দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। তিশান একদম চুপ হয়ে আছে, চোখে মুখে এক প্রকার বিষণ্ণতা। তিশানের চুপ থাকা রাহাকে ভাবাচ্ছে। রাহা অনুতপ্ত হয়ে তিশানকে কিছু বলতে যাবে, অমনি তিশান হাত নাড়িয়ে থামিয়ে দিয়ে বলল, হয়েছে। তিশানের এটা অভিমান নাকি রাগ রাহা জানে না, তবে এটা এই প্রথম রাহা টের পাচ্ছে। তিশানের হাতের দিকে নজর যেতেই রাহা দেখলো গিটার টান মেরে আনার ফলে তিশানের একটা আঙুল একটু কেটে গিয়েছে আর রক্ত পড়ে পড়ে অবস্থা। কাটা স্থান লাল টুকটুকে হয়ে আছে। রাহা বেশ অনুতপ্ত হলো, বুঝলো যে খারাপ কিছু করে ফেলেছে তিশানের সাথে। সবসময় ধমকি ধামকি দেওয়ার লোকটা হঠাৎ চুপ মেরে গেলে ব্যাপারটা চোখে লাগে। রাহা একটু অস্থির হয়ে তিশানের আঙুলের দিকে উদ্দেশ্য করে বলল, তিশান ভাই, আপনার আঙুল তো কেটে গিয়েছে। তিশান তাচ্ছিল্য হেসে মুখ ঘুরিয়ে নিল। রাহা তিশানের মুখের দিকে তাকিয়ে আছে। তিশানের ঠোঁটে তখনও তাচ্ছিল্যের হাসি। তিশান অন্যদিকে তাকিয়ে থেকে রাহার উদ্দেশ্যে বেশ গম্ভীর কণ্ঠে বলল, তোর আঙুলও তো আমি কেটেছিলাম, সেটার প্রতিশোধ নিলি? একদিন তো দেখা যাবে প্রতিশোধ হিসেবে আমাকেও মৃত্যুদণ্ড দিবি। রাহা অবাক হয়ে তিশানের মুখের দিকে তাকিয়ে আছে। তিশান মুখ ঘুরিয়ে রেখেছে বিধায় মুখের এক পাশ দেখা যাচ্ছে। খোঁচা দাড়িগুলো গালের এপাশে লেপ্টে আছে, আর কিছুটা দূরত্বে ঠোঁটে সে তাচ্ছিল্যের হাসি। রাহার মাথার ওপর দিয়ে গেল সব। তিশানের হাসি আর তিশানের বলা সেই কথা যেটার কিছুই বুঝতে পারলো না রাহা। রাহা বোকা স্বরে আওড়ালো, আমি কেন আপনাকে মৃত্যুদণ্ড দিতে যাব তিশান ভাই? চারপাশ নিস্তব্ধতা, গাছপালার পাতা হালকা নড়ছে, প্রকৃতি যেন একেবারে শান্ত।
হালকা বাতাস আছে, সূর্যের একরাশ চিকন রেখা এসে পড়েছে পুকুরের পানিতে, যেন সোনালি কোনো রোশনি। রাহা বসে আছে আনমনে পুকুরের পাড়ে। পুকুরের পানি একদম স্বচ্ছ, একদম আয়নার মতো। রাহা একটু নিচু হয়ে নিজের প্রতিচ্ছবি পানিতে দেখতে চাইল। পেছন থেকে মিলি কিছুটা টেনে রাহাকে থামিয়ে দিয়ে বলল, ব্যাপার কি? পানিতে উকি ঝুঁকি মেরে কি দেখিস? পড়ে টরে গেলে তখন? মিলির টানে রাহা কিছুটা হকচকিয়ে গেলেও শান্ত কণ্ঠে বলল, পানিতে নিজেকে দেখতে চেয়েছিলাম,